হয়েছি। তো আজকে আমাদের বন্ধুপ্রতিম দেশ, যে দেশটা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন, আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের খাদ্য চিকিৎসা ব্যবস্থা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন, তাদের ট্রেনিং এবং তাদের সম্পর্কে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে রক্ত ঢেলে স্বাধীনতা এনে দিয়েছে সেই ভারতের আজকে রিপাবলিক ডে। আমি কাছে ভারতের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে স্মরণ করি আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এবং তার সেই সময় সকল রাজনৈতিক দল যারা এখনো নেই, প্রয়াত, তাদেরকে আমি স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যই ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে একটা গণতান্ত্রিক ধারার অবসান ঘটিয়ে একটা স্বৈরতান্ত্রিক ধারা নিয়ে আসার জন্য যারা চক্রান্ত করেছেন, যাদের আওয়ামী লীগ সহ ছাত্র, শিক্ষক, পুলিশ, সংখ্যালঘু সম্প্রদায়, এমনকি সাংস্কৃতিক কর্মী যারা নিহত হয়েছেন, তাদের আমি আজকে স্মরণ করি। হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আহত, নিহত এবং হাজার হাজার পুলিশ বাহিনীকে কিভাবে জানি করে হত্যা করছে, পুলিশ স্টেশনগুলি ধ্বংস করেছে, সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তারা অগ্নিসংযোগ করেনি, যা কিছু করেছি সবকিছু ধ্বংস করেছে। কারণ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে, জনগণের সেবা করেছে, জনগণের কল্যাণ কাজ করেছে, জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। অত আমি শুধু দাবি করতে পারি। 15 আগস্টের পর 21 বছর পর প্রথম সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়ন করেছে, জনগণের কল্যাণ করেছে। এরপর আবার 2008 নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। আবার 2009 সালে সরকার গঠন করে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছেন 2008 নির্বাচনে, সেই নির্বাচনী ইশতেহারে আমরা যা যা বলেছিলাম, আমরা সেই লক্ষ্য স্থির রেখে দেশের পরিচালনা করে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই। যখন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে আসলাম, দারিদ্রের হার 41% থেকে 18.7% কমিয়ে আনলাম। অতি দরিদ্রের হার যেখানে 25.1 ছিল, তা আমরা 5.6% নামিয়ে আনলাম। আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে একবারে গ্রাম পর্যায় পর্যন্ত সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করে মানুষের জীবনে শান্তি, স্বস্তি ফিরিয়ে নিয়ে আসলাম। এই তখনই আপনারা জানেন যে একজন সুদখোর, যিনি গরিব দুঃখী মানুষকে উচ্চ হারে সুদ নিয়ে, ঋণ নিয়ে গরিবের রক্ত চুষে খান এবং দেশে বিদেশে অগাধ সম্পদ করে, তার ক্ষমতার লিপসা, তার ক্ষমতার লিপসার আগুনে আজকে বাংলাদেশ চলছে। এমন কোন স্থাপনা নাই, প্রতিষ্ঠান নাই যা তার ধ্বংস না করেছেন। এবং আজকে বাংলাদেশের অবস্থাটা কি? আমি যেখানে 6.04% আমাদের প্রবৃদ্ধি যে প্রান্তিকে অর্জন করেছিলাম গত বছর, ঠিক একই প্রান্তিকে আজকে আমাদের প্রবৃদ্ধি নামিয়ে গেছে 1.8 এবং বাংলাদেশের মাথা পিছু আয় কমে গেছে, দারিদ্র বেড়ে গেছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছে, মানুষের জীবন আজকে হাহাকার, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর জুলুম, এমনকি আমাদের সেনাবাহিনীর অফিসাররা যা তারা তো আমাদের প্রতিরক্ষা বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, তাদের উপরে হামলা, মামলা এবং মনে হয় কোন শ্রেণী-পেশার মানুষ নেই যাদের উপরে নির্যাতন চালাচ্ছে না। সাংবাদিক আজকে প্রায় 300 টাকাতে সাংবাদিক চাকরি হারিয়েছে, তাদের একটা ডিটেনশন কার্ড পেয়ে নেওয়া হয়েছে এবং প্রায় 106 জনের উপর হত্যা মামলা ও 100 সাংবাদিক আজকে গ্রেপ্তার, 7 জনের মতো তাদেরকে হত্যা করেছে সাংবাদিককে। আমার খুব অবাক লাগে যে একটি মানুষ, হ্যাঁ বিশ্বব্যাপী তার খুব নাম দাম, এত কিছু সে অর্জন করলো, কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল, যখন রাষ্ট্রভারটা হাতে নিল, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, নিরাপত্তা কেড়ে নিয়েছে, মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, চলতে পারে না। বা ক্ষমতার লিপসাই না, তার অর্থ লিপসাটাও অনেক প্রবল। আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের নোবেল লরেট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব ভালো কথা। উনি কি কোনো প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে? আমরা যদি সেই প্রশ্নগুলি করি, সেই উত্তরগুলি আমরা কাছে চাই যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল, সেটা একটা প্রশ্ন। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প, সে প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর, যখন বাংলাদেশের দুর্ভিক্ষ হয়, তারপরে গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার ঋণ দেওয়ার জন্য। জামানতবিহীন ঋণ দেবে, মোটেই সেখানে উচ্চ হারের সুদের কথা বলা নাই, যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সে দেশ ক্ষমতায়। এবং এই গ্রামীণ ব্যাংকে এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা। আমাদের যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সেই সংবিধানে 152 অনুচ্ছেদ সরকারের কর্তৃপক্ষ, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে সদস্য, সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে 75% ও 25% ধার্য করা হয়েছিল। আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয়, কিন্তু এই গ্রামীণ ব্যাংকের চাকরি পায় সেটা হয়েছিল 90 সালে। 90 সালে 13ই আগস্ট ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1990 সালে 13ই আগস্ট ইউনুস গ্রামীণ ব্যাংকের কাজে যোগদান করেন 19 আগস্ট 1990 সালে। এমডি হিসেবে তার সে চাকরি পায়, কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিল। সেখান থেকে তাকে যারা দেশটা তুলে নিয়ে আসে, সেই থেকে ব্যাংকের দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয়। উচ্চ সুদের হার একটি ব্যাংক, যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সে 128,57,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? এছাড়াও কিছুদিন আগে 2023 সালের শেষের দিকে একটা চেক আমার হাতে লাগবে, তখন দেখা গেল যে সেই চেকটা ব্যক্তিগত চেক, ব্যক্তিগতভাবে টাকাকে যখন সে যেগুলো যে টাকা খরচ দেওয়া হচ্ছে, তখন সে ইউনুস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনটা সে ফিক্সড ডিপোজিট করে দেয়, যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়াও প্রায় 8 কোটি টাকা টাকা রয়েছে। অর্থাৎ 2006 থেকে 8 ইউনুসের 47 কোটি 89,96,652 টাকা ছিল। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল? এবং বিএফআরইউ ব্যাংকের তথ্য কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেল, এই হিসাবটা ইউনুস দেশ বাঁচিয়ে দিবে কিনা, এটাই আমার কথা। হ্যাঁ, আপনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন, আপনারা ঠিক আছে, আমি আপনাদের কথা
জিজ্ঞাসা করি উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক এক লেকচারে কত টাকা করে পেতেন, সেটা কি 118 কোটি টাকা হয়? হ্যাঁ, আপনার বাপের ব্যবসা, সেই ব্যবসা কারো দরকার, সেখানে সে গ্রামীণ ব্যাংকে দিলে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সেই ঋণের টাকা আবার উনি মাফ করে দেন। মানে দাতা হচ্ছে একটা পুত্র, পিতা হচ্ছে রোহিতা। তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নড়াচড়া করে, কোনোদিন অডিট করেনি, কোনোদিন কিছু করেনি। এবং আরো অনেক তথ্য আছে আপনাদের বলতে চাই না, তবে তিনি সবাই কিছু না, অপরাধ কিন্তু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কিচ্ছু নাই, পক্ষে। হ্যাঁ, ছয় 6,000 টাকার বেতন প্রথম কাছে এত টাকা এসে আসলো কোথা থেকে, তার জবাব তো দিবে। কারণ হাজার টাকা আত্মনির্ভর গ্রামীণ ব্যাংক এবং আসলে 4 বছর সরকার গঠনের একটা কাগজা মানে এই সাহায্য করেন তিনি গ্রামীণ ব্যাংকে, যেহেতু সফল করতে পারেনি করোনার কারণে, তো ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংক পরিচালনা করতে অর্থ প্রয়োজন। তার কথা আসলে আমরা খুব সুন্দরভাবে গল্প শোনাতে পারি। মিথ্যা কথা অকাল করে অত্যন্ত চমৎকার ভাবে বলার তার একটা যোগ্যতা রয়েছে, আমি সাধুবাদ জানাই। এই মিথ্যা বলার সুন্দর একটা তার যে মানে ব্যক্তিগত একটা যোগ্যতা, এই যোগ্যতা সবার থাকে না। এত সুন্দর হয় মিথ্যা কথা বলার পরে পৃথিবীতে আর কেউ বলতে পারবে না, যেটা আমাদের নোবেল পারে। তো সেটাই আমরা দেখলাম 96 সালে এই গ্রামীণ ব্যাংকের যে আমল ছিল প্রায় 350 কোটি টাকার মতো, সেটা তিনি সরিয়ে দেন গ্রামীণ কল্যাণ ফার্ম নামে একটা ফার্ম করে, সেটা সে সরিয়ে দেয়, সরিয়ে ব্যাংকটা খালি করে দেন। আমরা সেটা কখনো জানতাম না। আমার কাছে যখন আসে প্রথমে 100 কোটি টাকা দেয়, এরপরে আবার সে পেমেন্ট করে আবার 200 কোটি টাকা, এরপর আবার এসে যখন বলে তখন আবার 100 কোটি টাকা দেওয়া হয়। এই 400 কোটি টাকা যে আমরা দিলাম সে টাকাটা কোথায় গেল, সেই হিসাবটা আমি চাই। এটা তো জনগণের টাকা, আর এই ব্যাংকটা তো জনগণের ব্যাংক ছিল। আজকে ব্যাংকের সমস্ত শেয়ার কিভাবে নয় চুন করে এখন সব নিজের আওতায় নিয়ে নিয়েছেন। তিনি ব্যাংকের কে? এখন তো সে গ্রামীণ ব্যাংকের কিছু না। গ্রামীণ ব্যাংকের সেই বিশাল বিল্ডিং, এটা ব্যাংকের একটা বিল্ডিং, সেখানে 11 নম্বর ফ্লোর, সেখানে 11,000 স্কোয়ার ফিটের একটা জায়গা তিনি নিয়ে নিয়েছেন মাত্র 1,000 টাকা। এটাই 24 বছরের লিজ। গ্রামীণ ব্যাংকের ক্ষতিটা কত হলো? 6,70,00,000 টাকা গ্রামীণ ব্যাংকের ক্ষতি। গ্রামীণ ব্যাংকের 6,70,00,000 টাকা ক্ষতি করে তিনি এই ফ্লোরটা নিয়ে নিয়েছেন। আর ওই ফ্লোরটা ইউনুস সেন্টার, শুধু ওই ফ্লোর না, ওই মানে তার 9 নম্বর ফ্লোর থেকে শুরু করতে বেশ কয়েকটা ফ্লোর ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে। তো সেখানে অনেক কিছু তার রাখা আছে, সেভাবেই কিন্তু সে মানুষকে ধোকা দিয়ে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এখন বলো যে স্যালারি নেন না, গাড়ি বাড়ি নাই, জায়গা নাই। আমার কথাটা হচ্ছে এত সম্পদ আসে কোথায়? তার গুলশানে ফ্ল্যাট কিনেছে 9 কোটি টাকা দিয়ে। তোমরা উনি একটা চমৎকার কাজ করেছে, সেটা হলো পারিবারিক একটা কি বলে ট্রাস্ট ফান্ড করে। আবার এই পারিবারিক ট্রাস্ট ফান্ডে কিন্তু ওই টাকা থেকে সেখানে টাকা করে, এবং সেই টাকা দিয়ে কিন্তু যদি সবকিছু করে দেখা ওনার কিছুই নাই, এবং ট্যাক্স দেয় না। যখন আমরা তার দুর্নীতি ধরতে গেলাম 2011 সালে প্রথম এটা ধরা পড়লো, তদন্ত শুরু হলো, মহিত সাহেবের কাছে গেলাম, মহিত সাহেব এক চিঠিতে তদন্ত বন্ধ করে দিলেন। পরবর্তীতে আবার যখন আমরা তদন্ত শুরু করলাম, তখন ধরনের বিরাট বেরিয়ে গেল যে কিভাবে এই গ্রামীণ ব্যাংক, এবং আমি তাকে একটা ব্যবসা দিয়েছিলাম গ্রামীণ ফোনে, সেই ফোনের ব্যবসার সমস্ত টাকা, এইটার কথা ছিল গ্রামীণ ফোনের
এখান থেকে কমিউনিকেশন এর থেকে যত টাকা আয় হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, কোনদিন 1 টাকাও ব্যাংকে দেয়নি। এই দুইটা প্রতিষ্ঠানের যত অর্জন সবকিছু সে বিদেশে পাচার করেছে। এমনকি লেবারদের টাকা কোম্পানি আইনে আছে, লেবার আইনে আছে যে কোনো কোম্পানির প্রফিটের 5% শ্রমিকদের কলামে জমা হবে। এই লোকটা এমনই জঘন্য যে শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, সেই টাকা জমা দেয়নি। শ্রমিকরা যখন এই টাকা দাবি করে তখন তাদেরকে চাকরি থেকে বের করে দেয়, তখন তারা মামলা করে। সেই মামলা বন্ধ করার জন্য শ্রমিক নেতাদেরকে সে ঘুষ দেয়, আইনজীবীকে ঘুষ দেয়। ওই কলাম থাকলে 27 লক্ষ টাকা তুলে নিয়ে 26 লক্ষ টাকা তুলে নিয়ে এই ঘুষ দেওয়াই করতে চেয়ে আমাকে অ্যাটর্নি জেনারেল তখন যিনি ছিলেন, তখন যে অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও ওই টাকা দিতে চেয়ে ধরা পড়ে। 3 কোটি টাকা করে একজন লেবারকে দিয়েছে, সাথে তার উনি আমার একজন মানে ওখানে সবসময় তার একটা আলাদা নিজস্ব লোক রাখে, প্রতিনিধি রাখে। এইভাবে সে এই টাকাগুলি ট্রান্সফার করে। এরপর চাপ দেয়, তখন কিছু টাকা শ্রমিকদের দেয়, কিন্তু সমস্ত টাকা দেয়নি। সেই মামলা চলমান থাকে এবং লেবার কোর্টে মামলা ইউনুসের 6 মাসের সাজা হয়েছে। যে লোকটা লেবার কোর্টে 6 মাসের সাজা হয় সে মানুষের কাছে মুখ দেখে কিভাবে? তার জামিন চেয়েছিল, সরকারের পক্ষ থেকে বার্তা দেননি, তার জামিন হয়ে গেছে। আবার সে সমস্ত বিদেশি গান করে কথা বলবে তখন বক্তব্যটা বেড়েছেন। তিনি বলেছেন আপনাদের মনে বয়স আবার আপনারা দেখবেন, বলেছিল কি যে এই আন্দোলন কোন ছাত্র বা জনতার আন্দোলন না, কোনো নেতা চেতা ছিল না। এই আন্দোলন করে তিনি শেখ হাসিনার ক্ষমতা থেকে হটিয়েছেন। কিভাবে? তার মেটিকুলাসলি ডিজাইন করা সুষ্ঠু পরিকল্পনা নিয়েই তিনি করেছেন এবং তার একজন মাস্টার মাইন্ড তাকে আবার সে মিটিং থেকে পরিচয় করিয়ে দেন যে ইনি তার মাস্টার মাইন্ড এবং তিনি সে সমস্ত মূল তাকে দিয়েই সে এই ঘটনা ঘটিয়েছে। এবং এভাবে সেখানে সে বলল তার মাস্টার মাইন্ড দ্বারা সুপরিকল্পিত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে অর্থাৎ মেটিকুলাসলি ডিজাইন করে সেই আন্দোলন ঘটিয়েছে, অর্থাৎ সারা দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, সমস্ত মানুষকে ভুল বুঝিয়েছে। তার অপপ্রচার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই অপপ্রচারে মানুষকে বিভ্রান্ত করেছে। সে বিভ্রান্ত করেই তার কিন্তু ক্ষমতা দখল। হ্যাঁ, যখন সে ABCD করে তার প্ল্যান তৈরি করেছে, ওটা সফল হলো তারা মিথ্যা কোটা আন্দোলন নামে ভাবতে দিয়ে ছাত্র আন্দোলন করা। আর বিতে আসলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো, সুধা সদন জয়পুরের বাসা সেটা পোড়ানো এবং লুটপাট করা, সংসদ ভবন আক্রমণ করা এবং সেটা লুটপাট করা, ধ্বংস করা, গণভবন আক্রমণ করা, রেহানার বাসায় বসে সেখানে আক্রমণ করা সব এই যে অগ্নিসংযোগ ও লুটপাট ধ্বংসযজ্ঞ, এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যান। কিন্তু দেখা গেল কি এটা জনগণ রুদ্র রোষে করেছে। তার একজন সমন্বয়ক সে বক্তৃতায় বলেছে, সেটা খুব গর্ব করে। আপনি জানেন যে যারা অপরাধ করেছে তাদেরকে ইউনুস ইনডেমনিটি দিয়েছে। ইনডেমনিটি মানেটা কি? দায়বদ্ধতা থেকে মুক্তি, অর্থাৎ দায় মুক্তি দেওয়া। দায় মুক্তি কাকে দেওয়া হয়? যারা অপরাধ করে তাদেরকে দেওয়া হয়। 15 আগস্ট জাতির পিতার হত্যাকারীদেরকে এই দায় মুক্তি দেওয়া হয়েছিল। যথেষ্ট দায় মুক্তি থাকাকে নিয়ে আল্লাহ রহমতে আমরা তাদেরকে বিচার করেছি। কিন্তু ইউনুস সাহেব 15 জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা পড়া হত্যাকাণ্ড যা কিছু করেছে, সংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, সব কিছু থেকে তাদের দায় মুক্তি দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। ফলে তারা এখন নিজের মুখে কথা বলতে শুরু করেছে। একজন সময় বলল যদি পুলিশ হত্যা না করতো আর যদি মেট্রো রেলে আগুন না দিত তাহলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। আবার তার সাথে সুর মিলে বিএনপির এক নেতা সিরাজগঞ্জে খুব গর্ব করে বক্তৃতা দিল যে পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছ, যার জন্য তারা আন্দোলনটা করতে পেরেছে। ভালো কথা। আর এক সময় বলে গণভবনের ভয় দেখানোর জন্য খুব বেশি ছাত্র পাওয়া যায়নি বলে
দেন এবং যারা বিহারি ক্যাম্পে মিরপুর, মোহাম্মদপুর এবং অন্যান্য লোক ভাড়া করে তাদেরকে ওই আইডি কার্ড দিয়ে এবং কালো প্যান্ট সাদা শার্ট পরিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করেছে। তো সেখানে সমন্বয়কারী কি বললো যে আমরা তো খুব বেশি ছিল না, আমরা ফেক আইডি কার্ড তৈরি করে ছাত্র সাথিয়ে আমরা গণভবন হামলা করি। তা আসলে সত্য কথা বেরিয়ে আসবে। এইরকম ধোঁকাবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন ক্লিন্টন ফাউন্ডেশনে বলল যে এই আন্দোলন সম্পূর্ণ তার পরিকল্পিত, কিন্তু আপনারা জানেন জানতাম না, এই তো ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের উপরে মহামূল গুলি চলছে, ছাত্র গুলি চলছে। ছাত্ররা তাদেরকে যারা মারা গেছে তাদেরকে ওই মিছিল থেকে হত্যা করা হয়েছে। তাহলে 7.62 এই বুলেট কোথা থেকে আসলো? পুলিশ তো ব্যবহার করে না, আর পুলিশ বুলেট ব্যবহার করে আমাদের আদি ব্যবহার করে না। এই অস্ত্রকে তারা এনেছে, তাদের হাতে এই অস্ত্র। এটা যখন তদন্ত করার কথা একজন উপদেষ্টা বলেন তখন কিন্তু তার সে পথ হারায়। কাজে ওখানে যে উনি খুব ভালো মানুষ যে বললেন উনি কিছুই জানতে নেই আন্দোলনে, তখন এই আন্দোলন করছে ছাত্ররা বলেছে উনি যে ক্ষমতায় যাওয়ার জন্য এই চক্রান্ত করেছে বাংলাদেশটাকে নিয়ে, আজকে ধীরে ধীরে মানুষের কাছে তা স্পষ্ট হয়েছে। এবং তার যে দুর্নীতি, আমি যখনই তার দুর্নীতিতে হাত দিলাম তখনই আমার বিরুদ্ধে লেগে গেল। যেমন আগামী তো আমার বিরুদ্ধে লেগেই ছিল। যত এটা একটা চরিত্র, যে তার উপকার করবে তার পিছনে লেগে দেবে, তাকে ধ্বংস করবে। এবং তার যেমন শ্রমিকদের সাথে করলো, তার অনেক কর্মকর্তাদের সাথে বলেছে, আর তারপরে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য হত্যা করে লাশ ফেলে লাশের উপর পাড়া দিয়ে এ লোকটা ক্ষমতায় গেছে। এর কোনো দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই, জনগণের প্রতি দরদ নাই। আজকে জনগণ যখন কষ্ট পায়, তবুলে তবে মানুষ আজকে অদৃষ্ট, খাবার নাই, 1 কোটি পারিবারিক কার্ড দিলাম, সে কার্ডে চাল দিতে পারবে না, গেল কোথায় টাকা? আমি এই জুন মাসে 2024 সালের জুন মাসে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছি। আগস্ট মাসে ক্ষমতা দখল করলো, এই মাত্র 2 মাসের মধ্যে সে টাকাগুলি কম, এই 7 লক্ষ কোটি টাকা গেল কোথায়? সে প্রশ্ন আমার তার কাছে, তাকে দিতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ক্ষমতা পেয়ে আরো বেশি মানে আমার মনে হয় প্রবল বেগে আরো দুর্নীতি এবং অর্থ পাচার শুরু করেছে, আর যত অপপ্রচার চালানো আমাদের সকলের বিরুদ্ধেই আজকে লেগেছে। মিথ্যা মামলা, হত্যা মামলা, হত্যা মামলার তো কোনো সীমা নাই। যদি হত্যা মামলার সব হিসেব করা হয়, ইউনুসের কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করে গেছে। আমি জানি না হত্যা মামলা দেওয়ায় ডক্টর ইউনুস তো গিনিস বুক অফ রেকর্ডেও স্থান করে দিতে পারে, সেটা একটা একটু হিসেব করে দেখেন। এই হত্যা মামলা দিয়ে যখন দেখেছে কিছু হয় না, এখন সে শুরু করেছে দুর্নীতির মামলা। নিজের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত যে লোকটি, সে আবার আমাদের সকলের মধ্যে দুর্নীতি খোঁজে। আর আমি, আমার পরিবার, রেহানা, আমাদের ছেলে মেয়েরা, জয়, পুতুল, ববি, কিউলি, রুপি, আমরা সবাই বারবার তো পরীক্ষা দিয়েছি। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছে, আমাদের দুর্নীতি খুঁজেছে, সেই দুর্নীতি খুঁজতে দিয়ে তাদেরই দুর্নীতি বের হয়ে গেছে। 2007-এ তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের দুর্নীতির খোঁজ করেছে, কিছুই পাইনি। আবার পরবর্তীতে আমি দেখলাম যখনই পদ্মা সেতু কথা উঠলো, এই পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠলো, আমি চ্যালেঞ্জ দিলাম, ওয়ার্ল্ড ব্যাংক সারা বিশ্বব্যাপী আমাদের দুর্নীতি খুঁজলো, পেল না। কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক, কোর্টের রায় হলো যে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত অভিযোগ করেছে সব ভুয়া, মিথ্যা। আমাদের পরিবারটাকে তারা টার্গেট করেছে, আওয়ামী লীগকে টার্গেট করেছে, সহযোগী সংগঠনগুলি এবং মুক্তিযোদ্ধা, আমাদের 14 দিনের নেতা, তাদের উপরে যত ক্ষোভ, তাদেরকে গ্রেপ্তার করা, যত সন্ত্রাসী জঙ্গি জেলে ছিল সবাইকে ছেড়ে দিয়েছে। এমনকি মিডিয়ার ঘটনা যারা দায়ী তাদের মামলা করে শাস্তি সব অত
মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কাজে আর কার ভাই ব্রাদার কে কোথায় আছে, আত্মীয় পরিচয় সব খুঁজে বের করতে হবে। কার কি শপথ, সে শপথের হিসাবটাও নিতে হবে এবং সকল তৈরিতে মানতে হবে। এবং এই যে ইউনুস যে জনগণের অর্থ শপথ আত্মসাৎ করেছে 118 কোটি টাকার হিসাব তাকে দিতে হবে এবং এবার সে পার পাবে না। একদিন তারও বিচার বাংলা বাঁচিতে হবে ইনশাআল্লাহ। ঠিক যেভাবে পুলিশের বিচার করেছ ওই ইনশাআল্লাহ উপদেষ্টা এবং প্রত্যেকের বিচার বাংলা বাঁচিতে হবে এবং প্রত্যেকের ধন সম্পদ শুধু তাদের নিজেদের না, তাদের স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোনের এই মাত্র 5 মাসের মধ্যে কে কত সম্পদের মালিক হয়েছে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। এই দায়িত্বটাই আপনাদের দিচ্ছি। বাংলাদেশকে এই রাহমুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে হবে। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিয়ে খেতে দেব না। এটাই আমাদের আজকের দিনের প্রতিকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আন্দোলন সংগ্রাম এই ফেব্রুয়ারি মাস থেকে ব্যাপকভাবে শুরু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে। আগামী আরো 3টি অনুষ্ঠান হবে বিভিন্ন স্টেটে, আপনাকে আমি জানিয়েছি, আপনার স্টেটে আপনার কাছে আছে, আপনার সাথে আবার দেখা হবে। যেটা আপনাকে বলতে চাই আপনাকে বলতে চাই, বাংলাদেশের জনগণ আকুল আগ্রহে আপনারা যদি অপেক্ষা করছে, আবার সবাই আমি প্রতিদিনই 4-5টা গ্রুপের মিটিং এ অংশগ্রহণ করি। মানে তৃণমূল নেতা তারা সব রেডি, আপনি যখনই ঘোষণা দিবেন এবং তারা বলছে তাদের শেষ শর্ত দিয়ে আপনার নির্দেশ তারা পালন করবে। আপনি তাদের কথা আপনি তাদের কথা সবসময় বলেন। ওনাদের কিছু ছিল আমাদের এখন সময় না, এখন সবকিছু ভুলে গিয়ে আবার তোমাদের কথা সবসময় বলে এবং আমাদের সবাইকে আমরা প্রবাসে যারা রয়েছে আমাদের ওই নির্দেশনা দিয়েছে, আমাদের 3 জায়গায় আমরা সহযোগিতা করি। আর কিন্তু ওই সে তারা আপনাকে দেখতেছে, কবে আপনারা বেঁধেছে সে আশা তারা দিন রাত আপনার জন্য দোয়া করছে। আপনি তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সেদিন আসন্ন অবশ্যই আমরা আপনার সাথে একসাথে বাংলাদেশে এয়ারপোর্টে আপনার একসাথে নামবো ইনশাআল্লাহ। আমরা আপনার সাথে সবসময় আছি, আওয়ামী লীগের সাথে আমরা যাবেন। আমরা